হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকের সকালটাও আমার একই রকমভাবে শুরু হলো। আমাদের বাড়ির পাশেই যেহেতু রাস্তা, সেই জন্য প্রতিদিনই যতই পরিষ্কার করি না কেন সমস্ত জিনিসের ওপর কম বেশি ধুলো পড়েই থাকে। আর এখন তো মাম্মার জন্য কোনো টেবিল ক্লথ কিংবা টাওয়াল পাতা যাচ্ছে না, সেই জন্য এই ধরনের যে ডাস্টারগুলো হয় সেগুলো এখন আমার ভীষণ কাজে আসছে। এই ডাস্টারটা দিয়ে একটু জিনিসপত্রের ওপর হাত বুলিয়ে নিলে পরেই যে হালকা ধুলো ময়লার আস্তরণটা পড়ে থাকে সেটা কিন্তু চলে যায়। তাই সকালের দিকে এক ফাঁকে একটু ঘরটা পরিষ্কার করে নিলাম। এই যে আজকে বাজার থেকে নিয়ে এসেছিল পুঁই শাক, তার জন্য কুমড়ো, বেগুন, আলু কেটে নিয়েছে পুঁই শাকের সাথে দেবে বলে। আর আমি এগুলোকে একটুখানি বড় গামলার মধ্যে ভালো করে 2-3 বার জল দিয়ে ধুয়ে নেব, কারণ এখন যেহেতু বর্ষাকাল সমস্ত শাকের মধ্যেই কম বেশি পোকা থাকে আর তার সাথে মাটি তো থাকেই, তাই জন্য একটু বড় জায়গার মধ্যে 2-3 বার করে ধুয়ে নিলে পরে মাটিটা কিন্তু আর থাকে না। আর তার সাথে আজকে এনেছিল বাজার থেকে একটু বড় বড় মোটা সাইজের লোটে মাছ, যেটা দেখেই আমি প্রথমে ঠিক করে নিয়েছি যে আজকে সন্ধ্যাবেলা করব একটু লোটের চপ। সেই জন্য লোটে মাছগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে মাঝখান দিয়ে যে কাটাটা সেটা বের করে নিয়েছি। এরপর 2-3 কোয়া মতন রসুন আর সামান্য একটু আদাকে থেতো করে নিয়েছি, তোমরা পেস্টও ব্যবহার করতে পারো। এরপর এর মধ্যে একটু ভিনিগার, নুন আর দেবো চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, সন্ধ্যাবেলা আবার বের করে ভাজবো। আর আজকে মোটামুটি সমস্ত রান্না হয়েই গেছিলো। শেষে আমি এখানে করব চিকেন, সেই জন্য আলুটা ভেজে নিচ্ছি। আর একদম আলু ভেজে যেটুকু তেল থাকবে সেই দিয়েই আজকে পুরো চিকেনটা রান্না করব, মানে একটু অল্প তেল দিয়েই করছি। আর তার সাথে মাম্মার জন্য মাংসের ঝোলটা করে নেব। আর এই চিকেন রান্না তো সবাই জানে, নতুন করে আর কী বা দেখাবো। আর তার থেকে বরং তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করব। রান্না করতে আসলেই প্রতিদিন দেখি আর ভাবি যে কবে গ্যাসটাকে ভালো করে একটু পরিষ্কার করব। মানে প্রতিদিন রান্নার পরে তো গ্যাসটাকে ধুয়ে মেজে পরিষ্কার করি, দুবেলাই করা হয়, কিন্তু দেখবে অনেক দিনের পুরনো গ্যাস হলে না অনেক সময় কড়াইয়ের মতন গ্যাসেও কিন্তু পোড়া কালো দাগ থেকে যায়। আর সেটা থাকতে থাকতে এক সময় এমনভাবে এঁটে যায় যে প্রতিদিন ঘষে মেজে পরিষ্কার করতে গেলেও সেই দাগটা ওঠে না। সেই জন্য তোমাদের সাথে আজকে দারুণ একটা টিপস শেয়ার করব, যেটা কিনা একদম ম্যাজিকের মতন কাজ করবে, আর সেটাও তোমাদের চোখের সামনে। তো এর জন্য দেখো আমি নিয়েছি 1 চামচ সার্ফ, আর দেবো 1/2 চামচ বেকিং সোডা আর অর্ধেকটা লেবু। লেবুটা দেওয়ার সাথে সাথেই তোমরা দেখতে পারবে একটা ফেনা মতন তৈরি হচ্ছে। সেই সময় গ্যাসের যে জায়গাগুলোতে কালো হয়ে গেছে বা গ্যাসের যে বার্নারটা, সেই জায়গাগুলোতে তোমরা এই লিকুইডটা দিয়ে দেবে। তো আমি তোমাদের দেখানোর সময়ও ভিডিওটা করেছিলাম, কিন্তু দেখতে পাইনি যে ভিডিওটা কখন স্টপ হয়ে গেছে, সেই জন্য ওই পার্টটা আর দেখাতে পারলাম না। কিন্তু আমি এই যে গ্যাসের নখগুলো সেগুলোতে আর স্টিলের যে শিকগুলো হয় সেগুলোও তোমরা দেখতে পাচ্ছ কালো কালো মতন দাগ হয়ে গেছে, সেই জায়গাগুলোতে 10 মিনিটের জন্য লিকুইডটা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমি আজকে যেটা করে দেখলাম যে 10 মিনিটের জায়গায় তোমরা যতটা বেশি সময় এটা রাখতে পারবে ততই কিন্তু তোলার সময় তোমাদের সুবিধা হবে। তো আমি যেহেতু 10 মিনিট রেখেছিলাম, তারপরে যখন ঘষে মেজে আর কি তুলছিলাম তখন একটু বেশি জোর দিতে হচ্ছিল। আর একটু সময় রাখলে হয়তো আরও নরম হয়ে যেত আর খুব সহজেই পোড়া দাগগুলো উঠে আসতো। আর তোমরা দেখতেই পাচ্ছ এখন যখন আমি ব্রাশ দিয়ে এই নখগুলোকে ঘষছি, যেই নোংরাগুলো এতদিন ধরে এঁটেছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে নরম হয়ে নিজে থেকেই বেরিয়ে আসছে। ভীষণই ভালো কাজ দিয়েছে আজকের এই টিপসটা।
নখগুলো তো পরিষ্কার করে ফেললাম, এবার এই শিকটা পরিষ্কার করব। শিকের যে কালো পোড়া দাগগুলো এগুলো কিন্তু অনেক বছরের, যার জন্য একদম শক্ত হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ খুব চেপে চেপে আর কি ঘষে তুলতে লাগছিল। আর ব্রাশ দিয়ে তো হবেই না, কারণ ব্রাশ খুবই নরম জিনিস, সেই জন্য একটা ছুরি আমি নিয়ে নিয়েছি, সেটা দিয়েই আমি আস্তে আস্তে ঘষে এই কালো পোড়া দাগগুলোকে তুলে ফেলেছি। আরও বেশি সময় রাখলে পরে এইটা তুলতে আমার এতটা কষ্ট হতো না। তো তোমরা আরও একটু বেশি সময় লিকুইডটা দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবে। আর এবার দেখো ফাইনাল রেজাল্টটা তোমাদের সামনেই। কতটা কালো বা পোড়া দাগ হয়ে গেছিলো সেটা কিন্তু এখন পুরোপুরি প্রায় উঠে গেছে 90%। তো আগের মতন একদম নতুন হয়ে গেছে। আর এই টিপসটা যে এত ম্যাজিকের মতন কাজ করবে আমিও কিন্তু কখনো ভাবিনি। তো এরপর থেকে তো আমি এই টিপসটা অবশ্যই ফলো করব। তোমাদেরও যেসব জায়গা গ্যাসের পুড়ে গেছে বা গ্যাসের যে বার্নারটা সেটা যদি কালো হয়ে যায়, তোমরা কিন্তু এই টিপসটা অনায়াসেই ফলো করতে পারো। কারণ তোমরা দেখতেই পেলে প্রথম থেকে শেষ অবধি জিনিসটা কতটা কাজ দিয়েছে। তো অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখো। স্নান সেরে উঠলাম, তো চুল আঁচড়াতে গিয়ে মনে পড়লো তোমাদের দেখাই যে আমি একদম চুল কেটে ছোট করে চলে এসেছি পার্লারে গিয়ে। কারণ কালকে গেছিলাম বাজারে অন্য একটা কাজে, কি মনে হলো গিয়ে চুল কেটে চলে এসেছি। কারণ এত বেশি চুল পড়ছিল যে চুল না কাটা ছাড়া কোনো উপায় আর ছিল না। গত 6-7 বছর ধরে আমি চুলের ওপর প্রচণ্ড পরিমাণে অত্যাচার করেছি। 2বার স্ট্রেটনিং, 1বার স্মুথনিং, তার উপরেও বিভিন্ন রকমের কালার করা, এসব করতে করতে চুলটা অলরেডি ড্যামেজ হয়ে গেছিলো। তারপরে মাম্মা হওয়ার সময় একটানা 9 মাস মতন ক্যালসিয়াম ওষুধ খাওয়াতে চুল প্রচুর গজিয়েছিল আর চুল বাড়ছিল। কিন্তু মাম্মা হয়ে যাওয়ার পর থেকে সেই ক্যালসিয়াম ওষুধও বন্ধ হয়ে গেল, শুরু হলো চুল পড়া। তো সেই চুল পড়া কোনো কিছু দিয়েই আটকানো যাচ্ছিল না। আগে যাও বা একটু যত্ন করতাম, নানা রকম জিনিস ঘরে বানিয়ে তেল মাথায় দিতাম, এখন তো সেইটুকু আর হয় না। তো চুল ম্যানেজ করা আমার পক্ষে ভীষণই কষ্ট হয়ে যাচ্ছিল। সেই জন্য ভাবলাম যে না, বাড়িতে কাউকে কিছু বলার দরকার নেই, গিয়ে আমি চুলটা কেটে চলে আসি। আগাগোড়াই আমার চুল বড় করার খুব শখ, আর আমি কখনোই চুল কাটতাম না। এবার কি হতো, মা কাকিরা বাড়িতে জোর করে করে একটু একটু নিচ দিয়ে কেটে দিত সমান করার জন্য, মানে যেটা সবার সাথেই হয় আর কি। তখন খুব রেগে যেতাম, বেশি যেন না কাটো, তাহলে কিন্তু ছোট হয়ে যাবে, এরকম করতাম। আর এখন হয়ে গেছে উল্টো, বাড়ি থেকে সবাই বারণ করে একদম চুল কাটবি না, চুল বড় কর বড় কর। আর আমি এখন সবার কাছ থেকে লুকিয়ে চলে যাই পার্লারে চুল কাটতে। তো এই প্রথম আমি মনে হয় চুল এত ছোট করলাম, কখনোই আমি এরকম ছোট চুল করিনি। তার উপরে আবার বিভিন্ন এসব ছোট ছোট কি সব কেটে টেটে দিয়েছে। কারণ কেউ হয়তো বিশ্বাস করবে না, আমি লাইফে প্রথম মনে হয় কোনো একটা হেয়ার কাট করলাম। যতই চুলে স্ট্রেটনিং স্মুথনিং করি না কেন, চুল আমার লম্বাই থাকতো, আর নিচ দিয়ে ওরা একটু সমান বা একটু রাউন্ড করে দিত। চুলে কোনোদিনই কোনো হেয়ার কাট করিনি। তো এইবার যেহেতু পুরো অর্ধেক চুলই কেটে ফেলেছি, পার্লার থেকে ওরা আর কি সামনে দিয়ে লেয়ার করে দিয়েছে, নিচ দিয়ে একটু আর কি রাউন্ড করে দিয়েছে। তাতেই আমার অস্বস্তি লাগছে, এই যে ছোট ছোট চুল এদিক দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো এখান থেকে ক্লিপ দিয়ে দিয়ে রাখছি চারিপাশে, কারণ আমার এইসব চুল সামনে আসলে ভীষণ বিরক্ত লাগে। তাও একটা জায়গায় এসছে। আর এই যেহেতু প্রথম আমি এরকম কোনো চুলে কাট করলাম, এখন তো চুলটা ভেজা রয়েছে তাই বোঝা যাচ্ছে না। তো বাড়িতে এসে দেখলাম যে না, সবার রিয়াকশন অতটাও খারাপ না, বললো যে না এইবার ঠিক আছে, ভালো লাগছে। তাই ভাবলাম যাক ঠিক আছে, সামনে তো বিয়ে আসছেই, তার আগে চুলটা মোটামুটি একটা জায়গায় আসুক। এখন যত্ন না নিতে পারলেও চুলটা এই 7-8 বছর আগে যেরকম ছিল সেই একটা জায়গায় এসছে। মানে স্ট্রেটনিং স্মুথনিং এসব সব কেটে বাদ দিয়ে দিয়েছি, যা যা ছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল আর বলার ছিল। স্মুথনিংটা তবুও ঠিক আছে, বাট স্ট্রেটনিং একদমই তোমরা করো না। আর তার সাথে হেয়ার কালারও কিন্তু করো না। যদিও আমি খুব একটা হেয়ার কালার করিনি, 2-1বার মতন কোনো অকেশনে মনে হয় চুলে একটু হাইলাইট করেছিলাম বাড়িতেই, তাছাড়া আমি কিছু করিনি। তবুও আমি মনে করি যে যাই করো না কেন, চুল কিন্তু প্রচন্ড ড্যামেজ হয়ে যায় এগুলোতে। তো না করাই ভালো, যা আছে ঠিক আছে। তো চলো এই আর কি, এখন নিচে যাব, মাম্মা ঘুমোচ্ছে, মাম্মাকে উঠিয়ে খাওয়াবো। আবারও আকাশে মেঘ করে এসছে, মনে হচ্ছে এখনই নামবে। আর বৃষ্টি নামলেই না এই জানলাগুলো খুব ভেজে, যার জন্য এই যে জং ধরে গেছে। সেই জন্য নামার আগে একবারে দিয়ে দিই, কারণ এখন মাম্মাকে খাওয়াতে বসবো, তখনই নামবে বৃষ্টি। ওই দিকটা তো ভালো অন্ধকার করে এসছে। ওকে খাওয়াতে বসালেই বেশিরভাগ দিন বৃষ্টি নামে, আর তখন জানলা আটকাতে গিয়ে জামা কাপড় তুলতে গিয়ে দুটোই ভিজে যায়। তো ওই জন্য আগে দিয়ে গেলাম, তাহলে নিশ্চিন্ত।
সন্ধ্যাবেলা তো আজকে চায়ের সাথে টা হিসেবে করছি লোটে মাছের চপ, সেই জন্য ফ্রিজ থেকে আগেই বের করে রেখেছিলাম ম্যারিনেট করা লোটে মাছটা। এবার একটা প্লেটের মধ্যে কিছুটা ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, আর অন্যদিকে একটা বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ারের ব্যাটার করে নিয়েছি। কর্নফ্লাওয়ারের সাথে নুন আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে নিয়েছিলাম। প্রথমে লোটে মাছগুলোকে আগে কর্নফ্লাওয়ারের ব্যাটারে চুবিয়ে নিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। আর ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করার পরে ভালো করে হাত দিয়ে একটু ঝেড়ে নেবে, নয়তো তেলে দেওয়ার সাথে সাথে ব্রেড ক্রাম্বসগুলো কিন্তু পুড়ে যাবে, তাতে করে তেলটাও কালো হয়ে যাবে। সেই জন্য একটু ভালো করে ব্রেড ক্রাম্বসটা ঝেড়ে নেবে। আর লোটে মাছের চপ বা পকোড়া যাই করো না কেন চেষ্টা করবে বেসন দিয়ে করতে, কারণ লোটে মাছটা তো খুব নরম হয়, কড়াইতে দিলেই একটু ভেঙে যাওয়ার চান্স থাকে, সেই জন্য ব্রেড ক্রাম্বস দিলে সেই সম্ভাবনাটা আরও বেড়ে যায়। কিন্তু যদি বেসন দিয়ে করো তাহলে আর ভেঙে যাওয়ার চান্সটা থাকে না। কিন্তু আমাদের ঘরে অনেকটা পরিমাণ ব্রেড ক্রাম্বস ছিল, তাই ভাবলাম কিছু করে তো শেষ করতেই হবে, সেই জন্য লোটে মাছের চপটা আজকে ব্রেড ক্রাম্বস দিয়েই করলাম। আমরা মেয়েরা যখন কোথাও বাড়ি থেকে বেরোই তখন আমাদের হাতের কাছে সমস্ত জিনিসগুলো গুছিয়ে দেওয়ার দরকার হয় না, কারণ আমরা জানি যে ঘরের কোন জায়গায় কোন জিনিসটা রেখেছি। কিন্তু হাজব্যান্ডরা যখন কাজে বেরোয় ওদের যে ছোট ছোট জিনিসগুলো, মানে প্রতিদিনের প্যান্ট শার্ট রুমাল মুজো গেঞ্জি এই ধরনের জিনিসগুলো হাতের কাছে গুছিয়ে না দিলেই নয়। আর হাজব্যান্ডের প্রতিদিনের যে প্যান্ট শার্ট সেগুলো প্রতিদিনই যেহেতু ধুয়ে দিতে লাগে, আবার এইভাবে জায়গা মতনও রেখে দিতে হয়, কারণ প্রতিদিন ও যখন কাজে বেরোয় আমি ওর সামনে থাকতে পারি না, কারণ বেশিরভাগ সময়টাই নিচে থাকতে হয়। তাই জন্য আমি এই ধরনের ছোট বাস্কেটের মধ্যে ওর রুমাল গেঞ্জি মুজো এই ধরনের ছোট ছোট জিনিসগুলোকে অর্গানাইজ করে রেখে দিই, যাতে আমি না থাকলেও ওর এগুলো খুঁজে পেতে কোনো অসুবিধা হয় না। আর ওয়ার্ড্রপের একটা সাইডে সমস্ত ওর জিনিসই রাখা থাকে, তো সেইখানেই এই বাস্কেটটা আবার রেখে দিলাম। আর এই যে লন্ড্রি ব্যাগটা, এর মধ্যে মাম্মার বেশ কিছু জামা কাপড় রেখেছি, মানে রাতের দিকে যেগুলো লাগে বা যতক্ষণ ও ওপরের ঘরে থাকে তখন যেই জামা কাপড়গুলো সবসময় ওর চেঞ্জ করাতে লাগে সেই ধরনের জামা কাপড় রয়েছে। তো এই ব্যাগগুলো ভীষণই ভালো, প্রচুর জিনিসপত্র বাচ্চাদের রাখা যায় আর অনেকটা ওয়েটও ক্যারি করতে পারে। আর এই ব্যাগগুলো রাখার জন্য আবার বেশি জায়গার প্রয়োজন হয় না, তাই খাটের পেছনে একটা জানলা আছে সেখানেই এটা রেখে দিই। তো যখনই আমার দরকার হয় এখান থেকে বের করে নিই, কোনো রকম অসুবিধা হয় না। এটা একদম ব্যাগের মতন, ওপর দিয়ে চেনটা আটকে দিলে পরে বাইরে থেকে ধুলো বালি বা পোকামাকড়েরও কিন্তু ভয়টা থাকে না। তো এই ব্যাগগুলো ভীষণই ভালো জামা কাপড় রাখার জন্য, বিশেষ করে বাচ্চাদের। তো মাম্মার যে জামা কাপড়গুলো ছোট হয়ে গেছিলো সেগুলো ভাঁজ করতে গিয়ে এটাই ভাবছিলাম যে এই ছোট ছোট জামা কাপড়গুলোর সঙ্গে কত স্মৃতিই না জড়িয়ে রয়েছে, তাই এগুলো আমি আমার কাছেই আবার যত্ন করে রেখে দেবো। তাই একটা ব্যাগের মধ্যে করে এগুলোকে সরিয়ে রাখলাম, আর যেগুলো এখনও পরতে পারবে সেগুলোকে আবার জায়গা মতন রেখে দিলাম। তো চলো আজকের ভিডিওটাও এখানে তাহলে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো সুস্থ থেকো।